আপনি দেখেন দেশে পরিবর্তন আসলো, কিন্তু সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে কিন্তু শিল্পীরা। শিল্পীর নিরাপত্তাহীনতা আছে, শিল্পীর মর্যাদার বিষয়ে আমরা কেউ ভাবিনি, কিন্তু অমর্যাদা করার জন্য অনেকে একসাথে হতে হই। আমাদের তখন এমন পয়সা ছিল না যে লেবার মজুর নিয়ে ভাড়া দিয়ে ওগুলো তুলবো, আমরা নিজেরাই তুলতাম, সেটা আমরা নিজেরাই নামাতাম। আমরা নিজেরাই মহিলা সমিতির যে হলটা, ওটা মেঝে ঝাড়ু দিয়ে চেয়ার সাজিয়ে তারপরে মুখের ধুলো বেসিনে ধুয়ে তারপর মেকআপ করতে বসতাম। শিল্পী কিন্তু একা, আসলে তাকে একা জীবন কাটাতে হয়। রাজা সাহেব কিন্তু ধারাবাহিক নাটক থেকেই সিনেমায় গেছেন। উনি টেলিভিশনে একসময় অভিনয় করতেন। টেলিভিশনে মঞ্চ আমাদেরকে একটা অন্য অনুভূতি দিত। জীবনে যদি বদল আনতে হয় তাহলে এই চর্চা এবং এই অনুশীলন আমাকে অনেক কিছু দিতে পারে। দর্শক, চর্চায় আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন কিংবদন্তি। শিল্পকলা, বিজ্ঞাপন চিত্র, সাহিত্য এগুলো তো বটেই। তিনি মূলত বাংলাদেশের অভিনয় জগতের মহাতারকা। আমাদের অনেকেরই বেড়ে ওঠার কালের নস্টালজিয়া। চর্চায় আজ আমরা স্বাগত জানাবো আফজাল হোসেনকে। আফজাল হোসেন, আপনাকে চর্চায় স্বাগত। ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা আনন্দিত, আর আমি কিছুটা নার্ভাস, কারণ ছোটবেলায় আপনার নাটক দেখে বড় হয়েছি। আচ্ছা, আসলে আজ আমরা আড্ডা মারবো আপনার সাথে। শুরুটা তো ধরেন আপনার জন্ম সাতক্ষীরার পারুলিয়া গ্রামে, সেখান থেকে ঢাকা শহরে আসলেন, এসে আর্ট কলেজে ভর্তি হলেন। শুরু আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার ভাই বোন, এটা দিয়ে আমরা শুরু করি। আপনার সেই পারিবারিক আবহটা কেমন ছিল, ছোটবেলাটা কেমন ছিল, পারুলিয়া গ্রামের দিনগুলো কেমন ছিল? আচ্ছা, পারুলিয়া একটা ছোট গ্রাম, কিন্তু সাতক্ষীরা পার হলে শেষ মাথা হচ্ছে কালীগঞ্জ, কালীগঞ্জের পর হচ্ছে সুন্দরবন। তো সাতক্ষীরার কালীগঞ্জের মাঝখানে হচ্ছে পারুলিয়া। তো পারুলিয়ার একটা গুরুত্ব হচ্ছে যে ওখানটায় গ্রামের মধ্যে ওইটাই হচ্ছে সংযোগের স্থল, মানে ব্যবসা কেন্দ্রের মতো আর কি, কারণ নদীর পাশে গ্রামটা, একটা ছোট্ট নদী। ওই গ্রামে আমার দাদা একজন খ্যাতিমান চিকিৎসক ছিলেন, খুবই খ্যাতিমান। আমার বাবা, আমরা আব্বা ডাকতাম, আব্বাও দাদাকে অনুসরণ করে দাদা আব্বাও চিকিৎসক ছিলেন। ওটা সীমান্তের কাছাকাছি গ্রাম, আর সীমান্তের ওই পারে হচ্ছে আমার মামা বাড়ি। তো ছোটকালটা আসলে কেটেছে দুই দিকেই, এপার ওপার। হ্যাঁ। আর এটার উল্লেখ করলাম এই কারণে যে আমরা হিসেব মতো কিন্তু খুব ঢাকা থেকে দূরে ছিলাম, কিন্তু কলকাতার কাছে ছিলাম। তো সিনেমা, নাটক, এই সব কিছু দেখা মূলত মামার বাড়িতে গেলে ওই পাশে এগুলো প্রচুর হয়, সেজন্য। কিন্তু আমাদের তো আসলে আমার গ্রামে বা নিকটবর্তী শহরে এই সমস্ত বিষয় তো ছিল না। ছোটবেলায় আমি ঠিক পড়াশোনায় মনোযোগী ছাত্র না, তো পড়াশোনাটা করতে হবে, সে কারণে আব্বা আমাকে ভর্তি করান ওই এলাকার সবচেয়ে নামি স্কুল। সেটা একটা মডেল স্কুলের মতো, যেখানে ছাত্রছাত্রীদের আটকে রাখা হতো খুব কড়াকড়ির মধ্যে। সেখানে আমি পড়াশোনাটা শেষ করি, মানে এসএসসি শেষ করে আমি ঢাকায় আসি আর্ট কলেজে ভর্তি হতে। আর্ট কলেজে কেন ভর্তি হলো? মানে আপনার কি ছোটবেলা থেকেই শিল্পী হওয়ার বা ছবি আঁকার একটা আমি ছবি আঁকতাম, মানে কি, আমার আব্বার একটা অভ্যাস ছিল, উনি রোগীদের সঙ্গে কথা বলতেন আর প্রেসক্রিপশনে কথা বলতে বলতে ছবি আঁকতেন। উনি ডাক্তার ছিলেন? হ্যাঁ, ওনার এটা স্বাভাবিক, উনি আর্টিস্ট না, স্বাভাবিক কিছু কিছু মানুষের থাকে না। তো ওটা আবার একে মানে দলা মশলা করে ফেলে দিতেন। আমি পরে ওগুলো আবার সংগ্রহ করে নিয়ে দেখতাম যে ছোট 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 ছবি এঁকেছেন, হয়তো মাছ, পাখি, মানুষ, ঘোড়া, বা সুন্দর করে লেখাও লিখতেন, মানে ক্যালিওগ্রাফি যেটাকে বলি আমরা। ওগুলো আমি অনুসরণ করতাম, আমার ভালো লাগতো, উপভোগ করতাম। তো সেই উপভোগের বিষয়টা একটু বিস্তৃত হলো
গ্রাম তো আসলে সবার সঙ্গে সবার ঘনিষ্ঠতা আছে। এই যে ছবি আঁকতে পারি তার জন্যে গ্রামের যারা মা, খালা, ফুপু, চাচি, মানে নানান সম্পর্কের মানুষ তো থাকে গ্রামের। তো আসলে আমরা পাশের বাড়ির খালা বলছি, চাচি বলছি, ফুপু বলছি, এরকম এরা সবাই তো সেলাইয়ের অভ্যাস ছিল, সবাই সেলাই করতেন। তো তাদের একটা ভরসার জায়গা ছিল যে আমি ছবি আঁকতে পারি। আমার কাছে বিভিন্ন জন ছবি এঁকে নিত সেলাই করার জন্যে। তো বলা যেতে পারে যে সেটাই আসলে অনুপ্রাণিত করেছে ছবি আঁকার বিষয়টা নিয়ে, যে এই যে মানুষের এত মনোযোগ, এটা তো কার না ভালো লাগে। তো আমার একজন চাচা, উনি বিলেতে পড়াশোনা করতেন ডাক্তারি শাস্ত্রে। তো উনি ছুটিতে বেড়াতে এসেছিলেন। তো আমি তাকে ছবি এঁকে দেখাচ্ছিলাম। সেটা হলো কি যে হয়তো উঠোনের মধ্যে একটা পাটখড়ির ডগা দিয়ে, লম্বা পাটখড়ির ডগা দিয়ে হয়তো ছবি আঁকছি। উনি খুব অবাক হয়েছিলেন। দেশের বাইরে থেকে আসলে ব্যাপারটা বোঝার ছিল, মানে হয়তো গ্রামে আমি ছবি আঁকি এটা তো আলাদা গুরুত্ব দিয়ে ভাবা হয়নি। উনি ভাবলেন যে আমাকে আর্ট কলেজে ভর্তি করালে ভালো হবে। উনি চলে যাওয়ার সময় আব্বাকে বলে যান, উনি আব্বার ছোট বয়সে, যে আমাদের গ্রামে হচ্ছে বড় ভাইকে মেয়া ভাই বলে, যে মেয়া ভাই আফজালকে আর্ট কলেজে ভর্তি করে দিন। তো এই প্রথম জানতে পারলাম যে ছবি আঁকা আসলে শেখার বিষয়, একটা পড়াশোনা করা যায় এটা দিয়ে। তো ওই যে মাথায় ঢুকলো যে আর্ট কলেজেই পড়বো। তো আর অন্যদিকে মন্টু দিনই আর্ট কলেজে এসে ভর্তি। তো পারুলিয়া গ্রাম থেকে, সাতক্ষীরার পারুলিয়া থেকে ঢাকায় আসলেন আর্ট কলেজ। তো এটা অবশ্যই একটা দিগন্ত বিস্তৃত হলো আপনার সামনে আর কি। তো একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করলেন, ছবি আঁকা শিখলেন, অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো। অভিনয়ের আপনি থিয়েটার শুরু করলেন, ঢাকা থিয়েটার বোধহয়। হ্যাঁ, বোধহয় না, ঢাকা থিয়েটার। তো এই কানেকশনটা কীরকম যে আপনি ছবি, মানে আপনি শিল্পী হতে এসেছেন, আপনি শিল্পী, রং তুলির শিল্পী থেকে আপনি মঞ্চের শিল্পী। শিল্পীটাই হতে এসেছিলাম, কিন্তু বাকিটা যেটা হলো সেটা কাকতালীয় বলা যেতে পারে। আমি কবিতা আবৃত্তি করতাম। তো আমাদের কলেজে, আর্ট কলেজে তখন কিন্তু রাজনীতি ছিল না, কিন্তু ছাত্র সংসদ ছিল। সবাই মিলে ঠিক করতো যে এবারে সংসদে অমুক থাকবে, নির্বাচন না, নিজেরা নিজেরা ঠিক করে নেয় আর কি। তো সেখানে আমাকে ওই শুধু কবিতা আবৃত্তি করতে পারি বলে আমাকে সাংস্কৃতিক সম্পাদক বানানো হলো। তো ভাগ্য ভালো যে বছর সাংস্কৃতিক সম্পাদক হলাম, সেই বছর কলেজে একটা বড় অনুষ্ঠান হবে, আর্ট কলেজের রজত জয়ন্তী উৎসব। তো আমাদের যে কমিটিটা ছিল, রজত জয়ন্তী কমিটি, উদযাপন পরিষদ, সেটার আহ্বায়ক ছিলেন আমার শিক্ষক, বিখ্যাত শিল্পী রফিকুন নবী। তো স্যারকে যে অনুরোধ করলাম যে স্যার, সব রকম তো অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে, এটা কিন্তু অন্য কোনো কারণ নেই, আমার মনে হয়েছিল আর কি, যে এটা যে আমি নাটক নিয়ে ভাবি তা না, যে স্যার একটা নাটক থাকলে কেমন হয়। তো স্যার বললেন যদি করতে পারো ভালো, যদি করা যায় একটা নাটক এই 7 দিনের অনুষ্ঠানমালায়, ভালো। তো সেটা উনি রাজি হলেন, কিন্তু কিভাবে করা যাবে আমরা তো কেউ জানি না। আপনি তো এর আগে অভিনয় করেন? না, আমি করেছি, গ্রামে করেছি, সেটা কৈশোরকালে। হ্যাঁ, সেটার গল্প আলাদা। তো কিভাবে করা যাবে এই সময়ে যুক্ত হলেন আমাদের সঙ্গে আমার সিনিয়র, এখন হয়তো অনেকে ওনাকে চিনবেন না, আপনারাও চিনতে পারেন। সেটা হলো একসময় একজন নামকরা অভিনেতা ছিলেন ইনাম আহমেদ, সিনেমার একজন অভিনেতা ছিলেন। তার ছেলে হচ্ছে মারুফ আহমেদ, তিনি আর্ট কলেজে পড়তেন, আমার সিনিয়র ছিলেন। এবং তিনি আবার তোরা মানুষ নামে খানাথা যে একটা সিনেমা তৈরি করেছিলেন দেশ স্বাধীন হওয়ার পর, সেটাতে অভিনয় করেছিলেন রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর, মারুফ আহমেদ, এমনকি নৃত্যশিল্পী আমির হোসেন বাবু, উনিও ছিলেন। মুক্তিযোদ্ধাদের একটা দল ছিল। এবং সরকার ফিরোজ টেলিভিশনে একসময় অ্যানাউন্সমেন্ট করতেন, সরকার কবির উদ্দিনের ভাই, তিনিও ছিলেন। তো যখন নাটক হবে
এই সিদ্ধান্তটা হলো তখন মারুফ ভাই বললেন যে তাহলে আলমনসুরকে বলা যাক ও একটা নাটক লিখুক আমাদের জন্য। তো আলমনসুর তখন টেলিভিশনের সুপারস্টার, চমৎকার নাটক লেখে আর অসাধারণ অভিনয় করে। উনি একটা নাটক লিখে দিলেন বিদায় মোনালিসা। নাটকটার রিহার্সাল শুরু হলো। বিখ্যাত শিমুল বিল্লা, এখন যিনি শিমুল ইউসুফ, তিনিও আর্ট কলেজের ছাত্রী, তিনি ওটাতে অভিনয় করলেন। অভিনেত্রীরা সব কলেজের, কিন্তু আমি না, আমার ইচ্ছা ছিল না যে আমি অভিনয় করব। তারপর একেবারেই শেষ দিকে, রিহার্সালের শেষ দিকে, একজন যে আমি যে চরিত্রটা পরে করেছি সেটি যে মূল অভিনেতা, সে ভয় পালিয়ে যায়। হ্যাঁ, তখন আমাকে জোর করে ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়। বিপদ আর কি, আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়। আমি সাহস নিয়ে দাঁড়িয়ে যাই। নাটকটা অভিনীত হলো, এটা টিএসসিতে হয়েছিল। এই নাটকটাতে আলমনসুর লিখেছিলেন, আর আলমনসুর তখন ঢাকা থিয়েটারে ছিলেন। তো ঢাকা থিয়েটারের নাসিরুদ্দিন ইউসুফ এবং ঢাকা থিয়েটার মানে টেকনিক্যাল যে টিম, এই টিমটাই নাটকটার পিছনে ছিল। মানে এটা কিন্তু আর্ট কলেজের কেউ আমরা জানি না, ওগুলো আমরা শুধু অভিনয় করতাম। কিন্তু কিভাবে হবে এটা তারা নিয়ন্ত্রণ করেছেন, আলো, শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নাসিরুদ্দিন ইউসুফ, বিখ্যাত নাসিরুদ্দিন ইউসুফ, বাচ্চু নামে যিনি পরিচিত, উনি আমাকে নাটক শেষ হওয়ার পরে বলেন যে তুমি সিরিয়াসলি থিয়েটার করতে চাও কিনা। এই শব্দটা আমার খুব কানে লেগেছিল, যে সিরিয়াসলি থিয়েটার করা আসলে কি। এই প্রশ্ন থেকেই উনি আমাকে বলেন ঢাকা থিয়েটারে জয়েন করতে। আমি ঢাকা থিয়েটারে জয়েন করি। আপনি অভিনয় করলেন। আচ্ছা, এটা অনেক সময় দেখেছি যে বিখ্যাত অভিনেতারা যারা মঞ্চে অভিনয় করেছে, তারা অনেক সময় বলেন যে শুরুতে থিয়েটার তো এক ধরনের অভিনয়, এক ধরনের ব্রত টাইপের, মানে অবশ্যই সাধনা। তো অনেকেই বলেন যে এখানে শুরুতে আপনার মঞ্চ তৈরি, সেট ডিজাইনিং, এই জিনিসগুলোতে জোর দেয় আর কি, মানে রিলেটিভলি জুনিয়র যারা। আপনার আর্ট কলেজের অভিজ্ঞতা এখানে মানে নিশ্চয়ই অনেক বিশাল কাজে লেগেছে। আর্ট কলেজ এবং থিয়েটারের অভিজ্ঞতা আমার সারা জীবন ধরে কাজে লেগেছে, মানে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। না, আমি বলছিলাম যে আপনি থিয়েটারে যখন ঢুকলেন, আপনাকে বললেন নাসিরুদ্দিন, হ্যাঁ, মানে সহজ হয়েছিল আর কি। প্রথম কথা হচ্ছে যে অভিনয় করতে গেলেও কিন্তু আর্ট কলেজের অভিজ্ঞতা কাজে লাগে। মানে যে কোনো কাজের মধ্যেই, যেমন আমাদের জীবনে অঙ্কের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি একটু পিছিয়ে কথা বলি যে আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখেছি যে অঙ্ক ছাড়া আসলে জীবনই না। ছবি আঁকতে গেলে অঙ্ক লাগে, গান গাইতে গেলে অঙ্ক লাগে, লিখতে গেলে অঙ্ক লাগে, অভিনয় করতে গেলেও অঙ্ক লাগে। মানে অঙ্ক ছাড়া কিছুই নেই আসলে। তো থিয়েটার সেটা শেখায়, এবং প্রাথমিক যে শেখানোটা সেটা শিখিয়ে দিয়েছিল আর্ট কলেজ। শিল্পের ধারণা যেটা, সেটা শিখিয়ে দিয়েছিল। ঢাকা থিয়েটারে ঢুকে আমার মনে হয়েছিল যে জীবনে যদি বদল আনতে হয় তাহলে এই চর্চা এবং এই অনুশীলন আমাকে অনেক কিছু দিতে পারে। ওই সন্তুষ্টিতে আমরা যারা সেই সময় থিয়েটার করেছি তারা দ্বিতীয় কোনো কাজ করতাম না। আমরা কিন্তু সবাই একেবারে পূর্ণমাত্রায় থিয়েটার করতাম। শুধু রাতের ঘুমটা আমরা আলাদা ঘুমাতাম, আর বাকি সময়টাই আমরা কোনো না কোনোভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম। দুপুরের পর থেকে আমরা কোথাও না কোথাও একসাথে হতাম, এবং সবারই অপেক্ষা ছিল যে সন্ধ্যাবেলায় আমরা একটা জায়গায় রিহার্সাল করব। আর যেহেতু আমি আর্ট কলেজে পড়া, আমি দলে যোগ দেওয়ার পর কস্টিউম ডিজাইনিং করা, পোস্টার ডিজাইন করা, সেট ডিজাইন করা, এই কাজগুলো করতে হয়েছিল। আর শুরুতে যেটা বলছেন যে আমাদের কালে থিয়েটার করা ব্রত এবং সাধনার মতো ছিল, এই অর্থে নতুন পুরানো না। যেমন একটা গুদামে হয়তো সেটগুলো রাখা থাকতো, ভাড়া করা গুদামে, সেটা মহিলা সমিতি পর্যন্ত আনতে ঠেলা গাড়িতে করে আনতে হবে। তো ঠেলা গাড়িতে আনতে গেলে তুলতে হবে তো গুদাম থেকে বের করে। এটা কিন্তু আমাদের তখন এমন পয়সা ছিল না যে মজুর নিয়ে ভাড়া দিয়ে ওগুলো তুলবো। আমরা নিজেরাই তুলতাম, সেটা আমরা নিজেরাই নামাতাম। আমরা নিজেরাই মহিলা সমিতির যে হলটা, ওইটা মেঝে ঝাড়ু দিয়ে চেয়ার সাজিয়ে, তারপরে মুখের ধুলো বেসিনে
ধুয়ে তারপর মেকআপ করতে বসতাম অভিনয়ের জন্য। এটা এই গল্পটা, সেম গল্পটাই কিন্তু অনেক বিখ্যাত অভিনেতা, মানে এটা আমার আমার কেন জানি মনে হচ্ছে আপনার জীবনেও এই ধরনের কিছুই থাকবে। আমার একার না, হ্যাঁ, আপনাদের আর কি। আমাদের না, আপনারা জেনারেশন, যারা ওই সময়- আমাদের প্রজন্মে যারা কাজ করেছে তাদেরকে এগুলো করতে হয়েছে, এবং এগুলো করার জন্য করলে বোধহয় মায়াটা তৈরি হয়। আর শুধু অভিনয় করলে নিশ্চয়ই এই মায়াটা তৈরি হওয়ার কথা না। ইনভলভমেন্ট আর কি, মানে ওন করা আর কি জিনিসটা। আসলে এরপরে তো বিটিভির মানে টেলিভিশনের ইয়েটা আপনাকে মানে আতিকুল হক চৌধুরী আমরা জানি না যে, না না, আব্দুল আল মামুন। সরি আব্দুল্লাল মামুন। আব্দুল্লাল মামুন আপনার টেলিভিশনের মেন্টর, বা ওনার সাথে কানেকশনটা কিভাবে হলো, বা আপনি টেলিভিশনের ইচ্ছে মানে মঞ্চ থেকে টেলিভিশন একটা মাধ্যমের পার্থক্য? পুরোটাই আসলে ঘটেছে কাকতালীয় ভাবেই আমার মনে হয়, কারণ আমার কাছে আমার নিজের পরিকল্পনার মধ্যে ছিল না এটা যে আমি অভিনয় করব, আমি ছবি আঁকবো, এটা শুধু আমার পরিকল্পনা ছিল। আর বাকিটা এমনি এমনি হয়ে গেছে। যেমন আমি তো থিয়েটার করা শুরু করলাম। আব্দুল আল মামুন ওই সময় সবচাইতে প্রতিভাধর প্রযোজক ছিলেন, মানে বাংলাদেশের টেলিভিশনে যে নাম করা 4-5 জন প্রযোজক ছিলেন, তার মধ্যে উনি থিয়েটার করতেন এবং টেলিভিশন প্রোডাকশন করতেন, চমৎকার লিখতেন। আমি ওই কবিতা আবৃত্তি করতাম। তো টেলিভিশনে সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়সটা আমি আবৃত্তি করেছিলাম, ওটা উনি দেখেছিলেন। আব্দুল্লাল মামুন সাহেব। হ্যাঁ, উনি দেখে খোঁজ নেন যে এই ছেলেটা কে। তখন জানতে পারেন যে আমি ঢাকা থিয়েটারে অভিনয় করি। তো ঢাকা থিয়েটারে অভিনয় করি শুনে তার তো আর যোগাযোগের অসুবিধা হয় না, কারণ উনি থিয়েটার করেন না, আমি ঢাকা থিয়েটার করি। আমাদের একজন সিনিয়রকে বলেছিলেন যে ওকে আমার কাছে আসতে বলো। আমি গিয়েছি, এবং রাইফেল নামক একটা বার্টল ব্রেক্টের রাইফেল নামের একটা স্ক্রিপ্ট আমার হাতে ধরে দিয়ে বললেন অমুক তারিখ থেকে রিহার্সাল। তখন কিন্তু হ্যাঁ, তুমি করবা কেন, না, 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 ইচ্ছা আছে নাকি, সব কিছু না, জিজ্ঞেস তখন অডিশন দিতে হতো। অডিশন ছিল। উনি যেহেতু দেখেছেন কবিতা আমি এরকম পড়ি, যখন জানলেন যে ঢাকা থিয়েটারে অভিনয় করি, আর অন্য বিষয়গুলো জিজ্ঞাসা করেননি। টেলিভিশনের ওই সময়টা মানে আপনার এটা তো একটা সম্পূর্ণ কিছুক্ষণ আগেই বললাম যে অন্য জগৎ আর কি। টেলিভিশনের ওই সময়টা কেমন ছিল, মানে এটা এখনকার মানে এই জেনারেশন জানতে চায় আর কি, মানে টেলিভিশন একমাত্র মাধ্যম, সারা দেশ একটা মানে টেলিভিশন সেটও সবার কাছে নেই, খুব লিমিটেড মানুষের কাছে। তো ওই সময়টা কেমন ছিল, মানে টেলিভিশনের আপনারা অভিনয় করছেন, কারোই তো ব্রেড অ্যান্ড বাটারও ছিল না টেলিভিশন। না, টেলিভিশন অডিয়েন্সের কাছে স্বপ্নের মতো ছিল, কারণ ঘরে ঘরে তো টেলিভিশন ছিল না। আর মাসে 2-3টা নাটক হতো, কিন্তু তার মানে নাটক যে মানুষ দেখতেন তা না। আমি লক্ষ্য করেছি যে টেলিভিশনে যারা উপস্থাপনা করতেন, অ্যানাউন্সমেন্ট করতেন যে এখন দেখবেন অমুক অনুষ্ঠান, ও তাদেরও ফ্যান ছিল। যারা খবর পড়তেন তাদেরও ফ্যান ছিল। গানের অনুষ্ঠান আলাদা করে করা হতো, সাহিত্যের অনুষ্ঠান হতো, মানে আইন বিষয়ক অনুষ্ঠানও হয়েছে, মানে সব রকম বিষয়ে অনুষ্ঠান করা হতো, এবং সবাই টেলিভিশনের দর্শক ছিলেন। আর আমরা যেহেতু অভিনয় করতাম, আমরা এটুকু জানি যে টেলিভিশনে যেদিন নাটক, সেদিন ঢাকা শহরের রাস্তায় মানুষ কম থাকতো। আর আমি এখনকার আমার যারা পরের বয়সী বিভিন্ন জনের কাছে শুনি তাদের অভিজ্ঞতার কথা, যেমন এমনও হয়েছে যে কেউ হয়তো কোনো পরিবার নাটক দেখতে যাবে অন্য একটা বাড়িতে, গ্রামে, যে বাড়িতে দেখতে যাবে সেই বাড়িটা আসলে নৌকায় করে হয়তো 15-20 মিনিট লাগবে যে পৌঁছাতে। তো আমি এমন গল্প শুনেছি যে বাবা একটা ব্যাটারি কিনে এনেছেন, মানে ব্যাটারিটা ওই বাড়িতে মানে চার্জ করে নিয়ে যাবেন, ওই দেখা হবে, ওই ব্যাটারির জন্য দেখা হবে, এবং পরিবারকে বলছেন যে আজকে তাড়াতাড়ি রান্না শেষ করে নিও। এবং সে পরিবারটি ঈদের মতো সবাই রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে সেজে গুজে নাটক দেখতে রওনা হয়েছে নৌকা পথে। এটা অকেশন আর কি। হ্যাঁ, আর এটা তো ঢাকা শহরে যেটা হয়েছে, ঢাকা শহরে কোনো হলে টেলিভিশন রুমে জায়গা পাওয়া যেত না নাটক দেখার জন্য। এইসব কারণেই বোধ হয় এইটা যে তখন ভালো নাটক হতো, ভালো অভিনয় হতো, ভালো প্রযোজকরা ছিলেন,
মানে স্বপ্ন তৈরি করতো টেলিভিশন। আমি ওই ওই সময় আপনি একটা নাটক স্ক্রিপ্ট পাচ্ছেন, আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে, আপনারা স্ক্রিপ্ট পড়ছে, ওই আবহটা মানে ওই আড্ডা বা এটা মানে কোনো ঘটনা আছে এরকম বিশেষ কোনো যে বিশেষ স্মৃতি আছে নাকি ওই সময় অগণিত বিটিভির? ঘটনা, অগণিত ঘটনা। অবশ্যই অগণিত আমি ঘটনা। শুধু নিয়মটা বলি, আমরা কিন্তু টেলিভিশনে যেটা হতো যে সপ্তাহের নাটক একটা হতো, পরে বোধহয় শুক্রবার নাটক একটা হলো, গল্প থেকে নাটক একটা হলো, এ মাসের নাটক একটা হলো, মানে কয়েকটা শিরোনামে নাটক হতো। আর ধারাবাহিক তো পরে আরো পরে শুরু হলো। অনেক পরে শুরু হলো। তো টেলিভিশনে কিছু নিয়মকানুন ছিল। নিয়মকানুন হচ্ছে যে প্রত্যেক অভিনেতা যেন সুযোগ পায়, তাতে করে একজন অভিনেতা মাসে একটার বেশি অভিনয় করার সুযোগ পেতেন না, কারণ ওই বিষয়টা খেয়াল রাখা হতো যে আরেকজন যেন অভিনয়ের সুযোগ পায়। কিন্তু কখনো কখনো যেটা হতো যে হয়তো একজন অভিনেতাকে দরকার হবে, সে কারণে একটা বিশেষ অনুমতি নিয়ে তাকে অভিনয় করানো হতো। এর মানে অভিনেতাটার গুরুত্ব না, আসলে মানে অভিনেতা খ্যাতিমান সেই গুরুত্বটা না, গুরুত্বটা হচ্ছে ওই আমি যে গল্পটা করছি সেই গল্পে অমুককে আমার লাগবে, সেই জন্যে হয়তো কখনো কখনো বিশেষ অনুমতি সাপেক্ষে এক মাসে দুটো নাটক করা যেত। তাছাড়া কিন্তু একজনের অনেকগুলো নাটকে অভিনয় করার সুযোগ ছিল না। আর নাটকটা স্ক্রিপ্টটা সবাইকে দিয়ে দেওয়া হতো, 7 দিন রিহার্সাল হতো, একটা লম্বা টেবিলে সবাই একটা নির্দিষ্ট সময় এসে বসতো, সংলাপ মুখস্থ করতে হতো। সংলাপ সবাই মুখস্থ করতো, পড়ে যার একটা ডায়লগ তিনিও আসতেন, এবং তিনিও মনে করতেন না যে আমার তো মাত্র একটা ডায়লগ, আমার তো না আসলেই হয়, রেকর্ডিংয়ের দিন আসলেই হয় না, ওই 7 দিন উনিও আসতেন, নিজের আগ্রহে আসতেন। এবং এই যে রিহার্সাল করা হতো, এর মধ্য দিয়ে সবার মতামতও চাওয়া হতো যে কার কোথায় কী অসুবিধা হচ্ছে, এই গল্পের কোথাও ফাঁক কেউ কিছু দেখতে পাচ্ছেন কিনা, সেটা কিন্তু ওপেন ডিসকাশন হতো। এবং প্রযোজক সবাইকে শুনতেন, এমন নয় আমি প্রযোজক তুমি বলছো তুমি তোমারটা আমার অতটা না শুনলেও চলে, বিষয়টা ওরকম না, সবাই সবাইকে গুরুত্ব দান করতেন, এই নিয়মটা ছিল। আর ওই আলোচনাটা বোধহয় আপনার ইনভলভমেন্ট মানে সবাই যেন গল্পের সঙ্গে একাত্ম হতে পারে। একজন অভিনেতা বলছে আমার এই জায়গাটা ঠিক ঠিক লাগছে না, কারণ এই সেটা প্রযোজক শুনতেন। আর কিছু বিষয় ছিল এগুলো আসলে মানে যেমন হয়তো এই টেবিল থেকে নাটকটার দাঁড়িয়ে রিহার্সালে চলে গেল, তার মানে স্টুডিওতে সেট বানানো হয়েছে, ওখানে নাটকটা কিন্তু ধারণ করার আগে দুবার রিহার্সাল হতো, মানে যেটা টেবিলে বলেছে সেটা এখন ওখানে হেঁটে চলে অভিনয় করা। 3 জন ক্যামেরাম্যান তারা এই পুরো রিহার্সালটা দেখতেন, মাথায় নিতেন যে কোন অভিনয় শিল্পী কোন সময় কি করবে, কোন জায়গায় দাঁড়াবে, এই দাঁড়ানোটাগুলো মুভমেন্টগুলো ঠিক করে দিতেন প্রযোজক। আর শুরুর দিকে তো এখন কেউ ভাবতে পারবে না, শুরুর দিকে ওই 1 ঘন্টার নাটক শুরু হওয়া মানে 1 ঘন্টায় শেষ হবে, এটা কোনো কাটাকাটি নেই যে কাট আরেকটা দৃশ্য বা ভুল হয়েছে, এটা না, এটা ছিল না, একবারেই পুরো নাটক। এরকম কখনো হয় নাই যে ধরেন নিশ্চয়ই অনেক অভিনেতারই হয়েছে যে যেহেতু কাট নেই, ডায়লগ ভুলে গেছেন বা ওরকম সিচুয়েশনে সামাল দিতেন কিভাবে? সাধারণত হতো না, কারণ ব্যাপার হলো যে এত প্রস্তুতি ওই 7 দিনের যে প্রস্তুতি থাকতো, আর হয় কি ধরা যাক আমি একটা ডায়লগ ভুলে গেছি, এটা তো মানুষের ভুল তো হতেই পারে, আমি একটা ডায়লগ ভুলে গেছি, কিন্তু আমি যার সঙ্গে অভিনয় করছি সে ওটা ম্যানেজ করে নিতে পারতো, কারণ আমরা তো 7 দিন এতটাই সিনক্রোনাইজেশন হয়ে যেত। হ্যাঁ, কারণ অল্প সংখ্যক মানুষ অভিনয় করতেন এবং 7 দিন ধরে একই সঙ্গে প্রত্যেকের তো মধ্যে তো একটা চেনা জানা সম্পর্ক তো ছিলই। আর হয়তো আমরা যখন নতুন তখন তো পুরাতন অনেকে আছেন যারা ওটা কাভার করতেন, মানে এইটা এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু আবার অনেক অভিনেতা ধরেন গল্প মানে বিভিন্ন জায়গায় লিখেছেন অদ্ভুত অদ্ভুত ঘটনা, আবার মজা ওখান থেকেও হাস্যরস তৈরি হচ্ছে, এরকম ঘটনাও আছে আর কি। যে আচ্ছা আসলে আপনি যে সময় টেলিভিশনে অভিনয় করা শুরু করলেন তখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি খুব মানে ভাইব্রেন্ট, মানে 70-এর দশক তখন শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি না, টেলিভিশনের যেমন নাটক, ফিল্ম ইন্ডাস্ট্রির ফিল্ম, ক্রীড়া জগতের মানে ফুটবল, মানে যেদিকে তাকাই গান,
সব দিকেই, এবং সাহিত্যিকরা যে তখন যে কবি সাহিত্যিকরা যে লিখছেন সাহিত্য যারা। লিখছে, সমস্ত দিকেই একদম বলা যেতে পারে যে ঝলমলে বাগানের মতো নানান রঙের ফুল ছিল। কিন্তু ওই সময় আপনার মানে আপনার ক্যারিয়ারে আপনি কখনোই মানে ওইভাবে সিনেমায় অভিনয় করেননি, অথচ আপনি ওই একটা সময় বাংলাদেশ টেলিভিশনের টপ অভিনেতাদের একজন, আপনি সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। অবশ্যই সিনেমার অফার তো আপনার কাছে এসেছে, আপনি দুই একটা করেছেন, করেছি, হ্যাঁ। হিট সিনেমাও আছে, কিন্তু আপনি এই সিনেমার দিকে আগ্রহী কেন হলেন না? কারণ ওই সময় আমরা দেখি যে দুইটা ঘরানা বাংলাদেশের অভিনয় জগতের, একটা ফিল্ম, রাজ্জাক সাহেবরা আছেন, আর এই টেলিভিশন, এই ঘরানা ভাগ একটা ছিল। তা মানে এইটা মিক্সড হতো না কেন ওই সময়? এটা নিয়ে সবার একটা মানে একটা এই জেনারেশন বা পরবর্তী সময় আমাদের একটা প্রশ্ন আছে যে টেলিভিশনের অভিনেতাদেরকে কেন আমরা ফিল্মে দেখি না, এক একটা সময় থাকে বা না। রাজ্জাক সাহেবকে কেন আমরা ধারাবাহিক নাটকে দেখতাম না? এই প্রশ্ন রাজশাহী ছোটবেলায় কিন্তু জাগতো। ধারাবাহিক নাটক থেকেই সিনেমায় গেছেন। উনি টেলিভিশনে একসময় অভিনয় করতেন, টেলিভিশনে, মানে আমাদেরও অনেক আগে টেলিভিশনে অভিনয় করতেন। ডিআইটিতে যখন স্টুডিও ছিল, তখন অভিনয় করতেন উনি। হ্যাঁ, বিষয়টা এই যে এক একটা সময়ের এক একটা দৃষ্টিকোণ থাকে। তখন যেটা লক্ষ্য করেছি যে ফিল্মের লোক ফিল্ম করবে, আর এটা তো ঠিক যে ফিল্মের লোককে আপনার পয়সা দিয়ে টিকিট কেটে যেয়ে দেখতে হয়, আর টেলিভিশনের লোককে আপনি ঘরে দেখতে পান। মানে দুটো গোত্রের তো রূপালী পর্দা বলে একটা ছিল। রূপালী পর্দা বলা হতো, আর মিনি পর্দা বলা হতো মিনি টেলিভিশন। তো সেই কারণে রূপালী পর্দার আয়তন তো অনেক বড়, কিন্তু ক্রমে টেলিভিশনের পর্দারও আয়তন বৃদ্ধি হলো। মানে ঘরের টেলিভিশনের আকৃতি ছোট, কিন্তু এটা দর্শক শ্রেণী বেড়ে গেল অনেক বেশি। তখন অভিনয়ের জন্যে বলেছে, অভিনয়ে মানে তখন করার ইচ্ছা হয়নি, কারণ মঞ্চ আমাদেরকে একটা অন্য অনুভূতি দিত, অন্য এক ধরনের কি বলবো যে ভালো লাগা। যে ফিল্ম তখন এমন ধরনের ফিল্ম হয় না যে তাগিদ বোধ করা যায় যে এই ধরনের ফিল্ম আমরা অভিনয় করতে পারি। ফিল্মের তো একটা বাণিজ্যিক ধরন থাকে, আর আমরা যে সময় থিয়েটার করছি সেই থিয়েটারের রূপটা একদম ফিল্মের খুব আলাদা ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে আমাদের দেশের খুবই বিখ্যাত প্রযোজক পরিচালক কাজী জহির, যার ছবি সবচেয়ে বেশি চলতো মানে সিনেমা হলে, অবুঝমোহন, বধূবিদায়, ময়নামতি, সব ছবিগুলো মানে যার করা, উনি একসময় প্রস্তাব দেন অভিনয় করবার। তো ওইটা আমার কাছে ভালো লেগেছিল যে এরকম একজন সাকসেসফুল প্রযোজক পরিচালক তার সিনেমা করতে বলছেন। ডিরেক্টর থাকবেন আব্দুল লতিফ বাচ্চু, তিনিও একজন খুব নাম করা পরিচালক এবং ক্যামেরাম্যান। মনে হয়েছে যেটা অভিজ্ঞতার জন্য করা উচিত, এবং একটা প্রস্তাবের একটা ভালো দিক ছিল, ছবিটাতে ববিতা এবং সুবর্ণা দুজনে থাকবেন, আমাদের রাইসুল ইসলাম আসাদও থাকবেন। মানে রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা, আমরা তো একটা দলের নিজেরা পরস্পরের বন্ধু, আর ওদিক দিয়ে ববিতা তখন সময়ের ক্রেজ, উনি থাকবেন। তো সেটা আমার কাছে মনে হয়েছিল খুব মানে একটা চমৎকার প্রস্তাব। তো ছবিতে অভিনয় করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে আমার উপলব্ধি হয়েছে যে আমাদের ভাবনা আর ফিল্মের ভাবনার একটা বড় তফাৎ আছে, এবং ওই তফাৎটা যতদিন পর্যন্ত না ঘুচবে ততদিন পর্যন্ত মানে আমার জন্য অন্তত, আমি আমার কথা বলতে পারি যে আমার জন্য খুব একটা আরামদায়ক, স্বস্তিদায়ক, আনন্দদায়ক বিষয় হবে না। তো সে কারণে প্রথম ছবি অভিনয়ের পরে আমি মনে করেছিলাম যে এই দিকে আমার মনোযোগ না থাকাই ভালো হবে। তারপরে করেছি দু একটা ছবি বিবিধ কারণে, কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে ফিল্ম আমার জন্য খুব আরামদায়ক একটা বিষয় না। আপনি কমফোর্ট জোন ছিল না আপনার জন্য, আপনার কমফোর্ট জোন মঞ্চ, টেলিভিশন। মানে সুবর্ণা মুস্তফার সঙ্গে আপনার একটা জুটি, মানে এটা সাধারণত উত্তম সুচিত্রা জুটি বা এরকম আমাদের রাজ্জাক শাবানা, রাজ্জাক ববিতা, টেলিভিশনে একটা জুটি প্রথা মানে শুরু হলো আপনাদের অসম্ভব জনপ্রিয় জুটি আর কি। মানে সুবর্ণা মুস্তফা এবং আফজাল হোসেনের নাটক মানে ওই যে কিছুক্ষণ আগে বললেন রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেত আর কি, এরকম ব্যাপারটা।
আপনি এটা কখন থেকে ফিল করলেন যে সুবর্ণা আপার সঙ্গে মানে এই জুটিটা দাঁড়াচ্ছে বা আপনারা কমফোর্টেবল, মানে অভিনয়টা হচ্ছে বা এই ধরনের, মানে এটা জুটি হয়ে গেল কখন, কবে থেকে আর কি? না, আমরা ফিল করি নাই। এই ধরনের প্রশ্নের উত্তর আমি হয়তো আগে অনেক দিয়েছি। আমরা খুব একটা আলাদা করে ফিল করি নাই। কারণ মানুষ তো আসলে বুঝতে পারবে না। কারণ ও তখন থিয়েটার করে, আমি তখন থিয়েটার করি এবং আমাদের বয়সটা কাছাকাছি। আমার চেয়ে অনেক ছোট, কিন্তু আমরা একটু কাছাকাছি। এবং আমরা যেটা একটু আগে বলেছি যে আমরা যারা থিয়েটার করতাম অধিকাংশ সময় একসঙ্গেই থাকতাম প্রায়। শুধু হয়তো যার যার বাড়িতে থাকতাম, কিন্তু বাকি সময়টা আমরা পরস্পরের জন্য অপেক্ষা করতাম যারা দলে একসঙ্গে নাটক করি। তো সুবর্ণ তাদের মধ্যে একজন। আর আমাদের মঞ্চের রিহার্সালের সময়ও তো নিজেদের মধ্যে যেসব পরস্পরকে শুদ্ধ করে দেওয়া বা বাক বিতরণটা, এগুলো তো হতোই। মানে আমরা যারা একসঙ্গে অভিনয় করতাম, সেটা নট দ্যাট সুবর্ণ, আমরা যারাই অভিনয় করতাম পরস্পরের সঙ্গে, তো কোনো একজন ধরা যাক যে আমি হয়তো কারো আগে অভিনয় করা শুরু করেছি, কিন্তু যে আমার পরে এসেছে সে যদি কোথাও কখনো মনে করে যে এই জায়গাটা এরকম করলে বোধহয় ভালো হয়, তো আমরা দলের বলে নিজেরা ওইরকম কিন্তু পরস্পরের সঙ্গে একটা খোলা মনের সম্পর্ক ছিল, যে এরকমটা করলে ভালো হয় কিনা, বা আমারও কিন্তু মনে হচ্ছে না যে ওকে আমার অভিনয় কারেকশন করে দেয়ার, মানে এরকম একটা সম্পর্কের মধ্যে আমরা বাস করি। তার মানে এর চাইতে ঘনিষ্ঠ সম্পর্ক তার হতে পারে না। তার মধ্যে আবার টেলিভিশনে নাটক করি, এবং টেলিভিশনে যেটা মূলত মানে ওই যে আকর্ষণটা তৈরি হয়েছিল দর্শকের মধ্যে, চেহারা নামের একটা নাটক করেছিলাম, যেটা আতিকুলক চৌধুরী প্রযোজনা করেছিলেন। ওই নাটকটা মানুষ খুব পছন্দ করে। কত সালের দিকে এটা? 80-র দশক? না 70 দশকের শেষ দিকে, মাঝামাঝি সময়, 77-78-এর দিকে, 78 মাঝামাঝি না, একটু পরের দিকে। তো এই নাটকটা পছন্দ করার পর যদ্দূর মনে হয় যে শুভা যে আনসারি করেছিলেন রবীন্দ্রনাথের, সেটা এই দুটো নাটক গেল। ওই তারপর থেকে হয় কি, মানে দর্শকের পালসটা তো বোঝা যেত তখন। টেলিভিশনে কিন্তু হাজার হাজার চিঠি আসতো কোন নাটক সম্পর্কে কি মতামত, মানুষ তখন চিঠি লেখা পছন্দ করতো। আর ওই চিঠিগুলো এমন না যে চিঠি আসলো পড়ার দরকার নাই, তখন মানুষকে রেসপেক্ট করতো। টেলিভিশনের লোকজন কিন্তু ওই চিঠি পড়তো, পড়ে সেই চিঠিগুলো নিয়ে আলোচনাও করতো। তো ন্যাচারালি ওই পালসটা তো প্রযোজকরা জানতেন, এবং সেই কারণে হয়তো কোনো গল্পে যদি ওরকম দুটো চরিত্র থাকে, তাহলে আমাদেরকে কাস্ট করছেন। তার মানে তো আমরা নিজেদেরকে জুটি ভাবতে শুরু করিনি। আমরা কমফোর্টেবল ফিল করতাম যে আরেকটা নাটক আমরা করব একসাথে। তো একটা কমফোর্ট ছিল হচ্ছে আমাদের দলে, আরেকটা হচ্ছে যে আমি যখন টেলিভিশনে আমরা কাজ করতে যাচ্ছি। তো বলা যেতে পারে যে এই যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটার একটা ছায়া তো আসলে অভিনয়ের মধ্যে পড়ে, তাই না? ফুটবল খেলায় ধরেন একজন আরেকজনকে একটা বল পাস দেবে, এখন যিনি কুশলী খেলোয়াড় তিনি তো পাস দেওয়ার আগে আরেকজন কুশলী খেলোয়াড় তো টের পাচ্ছেন যে এটা আমার দিকে আসবে। তো অভিনয়ের কিন্তু একটা দেয়া নেয়ার ব্যাপার আছে, পজিশন সেন্স। হ্যাঁ, যে আমি একটা সংলাপ বলার সময় কি করতে পারি, যে আমার সঙ্গে রেগুলার কাজ করে বা আমি যার সঙ্গে রেগুলার কাজ করি সে কিন্তু অনুমান করতে পারে। এবং তখন যখন ওইটা মিলিয়ে কথাগুলো হয়, আমরা বলি হচ্ছে রসায়ন, যে পরস্পরের মধ্যে বোঝাপড়া, সেটা কাজ করতে করতে হয়ে যায়। এবং তারপর হচ্ছে দর্শক হয়তো ওই রসায়নটা, মানে ওই প্রতিক্রিয়াটা দর্শকের মধ্যেও কিছুটা তৈরি হয়। দর্শক তখন মনে করেন যে হ্যাঁ, এর সঙ্গে একে মানায়, ওর সঙ্গে তাকে মানায়, এরকম একটা দর্শক তৈরি করে নেন। এটা কোনো অভিনয় শিল্পী মনে করতে পারে না যে এটা আমি বানিয়ে নিয়েছি, আমরা জুটি। এটা হয় না। এটা তো ফিল করা যায় যে এই আমাদের জুটিটা মানুষ পছন্দ করছে বা সবাই গ্রহণ করছে, এটা তো বুঝতে পারতেন। করা যায়, কিন্তু এটাকে বড়ভাবে ভেবে নেওয়ার কিন্তু কিছু নাই। আপনি যদি এসব জিনিস মাথায় নেন, এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। যদি আপনি কোনো কিছু ভালো কিছু মাথায় নেওয়া ভালো, কিন্তু যেটা আসলে অদরকারি সেটা মাথায় নেওয়া, এটা হেল্প করে না, ক্ষতি করে। কিংবদন্তি অভিনেতা বা হুমায়ুন ফরিদী স্যার সঙ্গে, মানে ওনার সঙ্গেও তো আপনার খুব ভালো, মানে অনেক মানে খুব ক্লোজ আপনারা।
তো হুমায়ুন ফরিদির সঙ্গে আপনার পরিচয়ের শুরুটা মানে কিভাবে পরিচয় হলো, বা এই গল্পটা যদি একটু বলতেন। ও আমরা তখন শকুন্তলা করব, সেলিম আল দীনের শকুন্তলা। শকুন্তলা সেলিম আল দীন তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াতেন, আর হুমায়ুন ফরিদ তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র। তো এই শকুন্তলা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়েছিল এবং সেখানে ফরিদি অভিনয় করেছিল। তো আমরা যখন ঢাকা থিয়েটার শকুন্তলা করছি তখন ফরিদি আমাদের দলে এসে যোগ দেয়। আর দলে এসে যোগ দেওয়া মানে ওর একটা যোগ্যতা ছিল, মানুষের সঙ্গে যাকে ওর পছন্দ তাকে মানে সে বন্ধু করে নিতে পারতো, আর যাকে সে পছন্দ করতো না তার দিকে ফিরেও তাকাতো না। তো তার ওই যোগ্যতা ছিল, এবং তার যোগ্যতাতেই আমি মনে করি যে ওর যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে এটা তার যোগ্যতাতেই হয়েছে। আমার নিজেরটা আমি বিশ্বাস করি যে ওর যোগ্যতাতেই আমাদের বন্ধুত্বের যে রকমটা সেটা। বিটিভিতে আপনাদের দুজনের মানে দুজনেরই আছেন এরকম নাটক স্মরণীয় কোনো মনে পড়ে আর কি, কোনো ঘটনা? আমি তো মূলত যখন আগে এটা বললেন যে বিটিভিতে একটু যে ইয়ে করে কাস্ট করা হতো আর কি, ধরেন এরকম কি কিছু ছিল যে আফজাল হোসেন এই মাসের এই নাটকে আছেন, পরের মাসে যদি গল্পের জন্য প্রয়োজনও হয় হুমায়ুন ফরিদির সঙ্গে আফজাল হোসেনের থাকা দরকার, বিটিভি ওটা উৎসাহিত করতো না, বা এরকম কিছু কিছু ছিল মানে? বিটিভি কিন্তু আমি মনে করি যে খুব উদার ছিলেন, বিটিভি এগুলো মাথায় নিতেন না যে কে কীরকম, দরকার হলে নিত। আতিকুল হক চৌধুরী ফরিদি আমাকে নিয়ে কাজ করেছেন একসাথে। আমরা বিখ্যাত একটা নাটক করেছি, ডিটেকটিভ রবীন্দ্রনাথের, ওটা করেছি। তারপরে আরেকটা করেছি, যদি আমি খুব ভুল না করি সেটার নাম হচ্ছে সার্কাস দেখুন বা দূরবীন দিয়ে দেখুন, এরকম একটা নাটক। আমি ওকে নিয়ে নাটক লিখেছি অনেকগুলো, মানে ও যখন প্রথম অভিনয় করতে চেয়েছিল যে টেলিভিশনে। আর অনেক পরে অভিনেতা মাহফুজ, ওর একটা ইচ্ছা হয়েছিল যে আমাদের দুজনকে নিয়ে একটা সিরিজ নাটক করবে। সেই নাটকটাতে আমরা শেষ অভিনয় করি একসাথে। এটা প্রাইভেটলি বানানো আর কি মানে। আপনি আফজাল ভাই কখনোই অভিনয়কে আসলে পেশা হিসেবে তো নেননি সেভাবে। তো ৮০-র দশকের মাঝামাঝি বা এই সময় আপনি বিজ্ঞাপন জগতের ৮৪ সালে মাত্রা শুরু হলো। মানে বিজ্ঞাপনে যাওয়ার ইচ্ছাটা কেন, বিজ্ঞাপন নিয়ে ভাবনা শুরু করলেন কেন? থিয়েটার করি তখন আমাদের মধ্যে কেউই ঠিক অন্য কিছু করার কথা ভাবছিল না। সবাই মনে করছিল যে থিয়েটারই করবো সারা জীবন, অভিনয় করবো সারা জীবন। কিন্তু আমাদের দেশে তো কিছু অসুবিধা আছে, যে সৃজনশীল কোনো মানুষের বেঁচে থাকা কিন্তু আমাদের দেশে খুব কষ্টকর। সেটা যিনি লেখক, যিনি ছবি আঁকেন, যিনি কবিতা লেখেন, যিনি গান যিনি অভিনয় করেন, যে পরিচয়ই হোক না কেন, সৃজনশীল মানুষ হলে তার আসলে টিকে থাকা খুব মুশকিল। এখন আমার মনে হয়েছিল, যেহেতু আমি আর্ট কলেজে পড়াশোনা ছিল, আমার মনে হয়েছিল যে অভিনয় আমি করব, কিন্তু অন্য একটা পেশা থাকা দরকার। কিন্তু আমি কোথাও চাকরি করতে পারবো না, আমি কোথাও অর্থ উপার্জনের জন্য শুধু কাজ করতে পারবো না, মানে আত্মাকে সন্তুষ্ট রাখতে হবে। তো সেটার জন্য মনে হয়েছিল যে আমার তো সবচেয়ে বড় সুবিধা, আমি আর্ট কলেজে পড়াশোনা করেছি, আমার নিজের কিছু বোধ বিবেচনা আছে, আমার লেখার বিষয়ে আগ্রহ আছে। তো বিজ্ঞাপনে তো লাগে এই কটা বিষয়, তো সেটা আমি করার ক্ষমতা যদি আমার থাকে তাহলে আমি তো বিজ্ঞাপন করতে পারি, এবং তাতে আমার একটা পেশা দাঁড়ায়, এবং অভিনয়টা আমি সারা জীবন করতে পারবো। কিন্তু একটা সময়ে সেটা হলো, শুরু করলাম কাজ এবং সাফল্য আসতে থাকলো, কিন্তু একটা সময় অনুভব করলাম যে অভিনয় করি বলে
অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিবেচনা করা হয় যে আমি সিরিয়াসলি আসলে এই পেশায় থাকবো কিনা, মানে এটা মাঝে মাঝের কাজ কিনা, আমার ফুল টাইম কাজের তো একটা ডেডিকেশন লাগে, তাই না? তো সেটা একটা সংকট দেখা দিয়েছিল যে অনেকেই মনে করছিলেন যে এটা আমি ঠিক ওরকম পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারবো কিনা, কারণ ব্যবসা তো একটা মানুষের, সেই ব্যবসাটা আমার উপর নির্ভর করবেন আর আমি পূর্ণ মনোযোগ দিয়ে সেটা করতে পারবো না, তিনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার ক্লায়েন্টরা আর কি হ্যাঁ 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 হ্যাঁ, সেই সময়টা আমাকে তাদের প্রতি তাদেরকে একটু আস্থাভাজন হয়ে ওঠার, তাদের কাছে আস্থাভাজন হয়ে উঠবার জন্য আমি আস্তে আস্তে অভিনয় থেকে হ্যাঁ, চলে যাই। এটা একটা সময় আপনি এটা বোধহয় ৮০ দশকের মাঝামাঝি মাঝামাঝি ৯০ এর থেকে, শুরু হ্যাঁ, এই হ্যাঁ, সময়টা হ্যাঁ, আপনি অভিনয়ে খুব অনিয়মিত হয়ে হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে কি যে দুটো খুবই মন দিয়ে করার বিষয়, আর নিজের একটা এক ধরনের অপরাধ বোধও ভিতরে ছিল। যেমন আমি হয়তো একটা কাজ করছি, 5:30টার সময় আমি হয়তো অফিস থেকে বেরিয়ে দৌড়ে গেলাম মহিলা সমিতি। মহিলা সমিতির সবাই উদ্বিগ্ন, আমি এসে পৌঁছাইনি এখনো। তো একটা দলে অনেক ছেলে মেয়ে অভিনয় করে, সবাই অন্তত 10 জন যদি উদ্বিগ্ন হয় যে ও কখন এসে পৌঁছাবে, ঠিক সময় নাটক শুরু করা যাবে কিনা, সেটা তো আমি তাদেরকে এক ধরনের শাস্তি দিচ্ছি। 1, 2 হলো নিজের মনে হয় যে আমি যে সময়টা দেয়া দরকার সেই সময়টা দিতে পারছি না, কিন্তু থিয়েটারের সঙ্গে জড়িয়ে আছে, এটাও তো এক ধরনের অন্যায়। এই বিবিধ কারণে অনেকগুলো যুক্তি নিজের মধ্যে দাঁড় করিয়ে আমি আস্তে অভিনয় থেকে সরে যাই। মানে অভিনয় থেকে মানে এক অনিয়মিত হতে হতে একটা সময় আপনাকে দেখাই যেত না, মানে টেলিভিশন হ্যাঁ, কিন্তু হঠাৎ এটাও হঠাৎ আপনার হয়তো না, কিন্তু এটাও বলি কারণ এই কথাটা এই পর্যন্ত শুনে অনেকেরই তো মনে হতে পারে, ও তার মানে আমি শিল্পটা বাদ দিলাম দিয়ে অর্থ উপার্জনের দিকে ঝুঁকলাম। বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে আমি যে কাজটা করছিলাম সেই কাজও কিন্তু খুবই অনুপ্রেরণাদায়ক, মানে একটা বিজ্ঞাপন বানানো মানে তখন একটা চ্যালেঞ্জ ছিল, তখন এই ধরনের পরিবেশ ছিল না, সুবিধাদি ছিল না, কিন্তু তার মধ্যে থেকে একটা ভালো বিজ্ঞাপন বানানো হবে এবং সেই বিজ্ঞাপনটা সফল হবে, মানুষ দেখবে, সেই বিজ্ঞাপনটা নিয়ে কথা বলছে। তো এটাও তো অনেক অনুপ্রেরণাদায়ক কাজ। মানে এটা যদি শুধু এমন হতো যে আমি এটা ব্যবসার জন্য কাজ বাদ দিয়েছি, তাহলে সেটা ঘোরতর অন্যায় বিবেচনা করতে পারতাম। ওই সময়টা কিন্তু এমন ছিল যে মানুষ মানে এখন যেমন বিজ্ঞাপন স্কেপ করে চলে যায়, না, তখন বিজ্ঞাপন দেখ বিজ্ঞাপন দেখতো, মানে আমরাও ছোটবেলায় দেখেছি যে বিজ্ঞাপন আমরা নির্দিষ্ট সময় আমরা ধরে ফেলতাম যে ঠিক রাত ৮টার বাংলা সংবাদের পর এই বিজ্ঞাপনটা হবে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন অনেক পুরনো জিনিস চলে আসে আর কি। কিছুদিন আগে আপনার বানানো একটা বিজ্ঞাপন খুব ভাইরাল, সেটা হচ্ছে যে এটা খুব ৯০-এর দশকের শুরুর দিকে, কাম অন এভরিবডি স্মাইল স্মাইল স্মাইল, একটা টুথপেস্টের এটা একটু বিজ্ঞাপন। এটা নেপথ্যের গল্প আছে, একটুখানি বলে নিলে বোধহয় ভালো হবে। অবশ্যই। সেটা হচ্ছে যে আমরা যখন এখানে বিজ্ঞাপন বানাতে শুরু করি, তখন আমাদের উপরে যা ভরসা কিন্তু কম মানুষ করতে পারতো, বিকজ এখানে ক্যামেরা ছিল না, এখানে ওই ধরনের যা যা শুটিং করতে যেসব বিষয় দরকার হয় কোনো ব্যবস্থা ছিল না, প্রফেশনাল লোক তখন কেবল তৈরি হচ্ছে। তো একটা বড় কর্পোরেট হাউস কখনো চিন্তা করতে পারতেন না দুঃখিত যে এখানে ভালো বিজ্ঞাপন তৈরি হতে পারে। তো এটা অ্যাডকমের ছবি ছিল। অ্যাডকম তখন ফাইসান্স যে কোম্পানির বিজ্ঞাপন, এটা তাদের কাজ করেন এবং এই বিজ্ঞাপনগুলো মোরলেস দেশের বাইরে তৈরি হতো, কারণ প্রতিষ্ঠান চাইতেন যে খুবই উন্নত মানের বিজ্ঞাপন দরকার। তো বিজ্ঞাপনী প্রতিষ্ঠান সমঝোতা করতেন না, বা যেখানে প্রফেশনাল কাজ হয় সেখান থেকে করে আনতেন। কিন্তু অ্যাডকমের মিসেস গীতিয়ারা চৌধুরী একদিন আমাকে ডেকে বললেন যে আমরা এখানে করতে পারবো না, কেন বলে মনে হয়? না, আমার তো মনে হয় না আমি করতে পারবো। আপনার ক্লায়েন্ট হয়তো মনে করতে পারে, কিন্তু আমার মনে হয় না, আমার আত্মবিশ্বাস আছে আমি করতে পারবো এখানে। তো তখন উনি এই বিজ্ঞাপনটা বানানোর দায়িত্ব দেন। অসম্ভব সুন্দর এবং মানে এখনো খুব নস্টালজিক, বিশেষ করে আমরা যারা ওই সময়। এটা একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করব যেটা দেখে মানুষ মনে করবে যেটা দেশের বাইরে বানানো।
মানে আমি ইনফ্যাক্ট অনেক পরে জেনেছি যে এটা ওই বিজ্ঞাপনটা আর কি দেশে বানানো, আপনি বানিয়েছেন, মাত্রা বানিয়েছে। এটা ওই সময় মানে আমার মনে আছে যে এটা আলোচনা হতো বাসায়, যেটা বাইরে থেকে এটা অমুক জায়গা তখন থেকে। সব বিজ্ঞাপন নিয়ে আলোচনা হতো হ্যাঁ বাসায়। হ্যাঁ, আপনার আরেকটা আলো আলো নিয়ে আলো হতো। আলো, হ্যাঁ, আমি হতো। আসছিলাম যে মিতানুরকে, হ্যাঁ, হ্যাঁ। উনি নেই এখন আমাদের মাঝে। অনেক বিজ্ঞাপন ছিল, অনেক অনেক মানে এটা আসলে আপনার আপনি ভয়েস ওভারও দিতেন, মানে বিশেষ করে যে আলো আলো যেটাতে, সেটা তো আমি লিখতাম, সুর করতেন যিনি তার কাছে বসে থাকতাম, মানে সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকতাম আমি। ঠিক এরকম না যে আচ্ছা ঠিক আছে শুধু সুরই। জিঙ্গেল গুলো জিঙ্গেল ইভেন আপনার সুমনা হক, উনি সুমনা, বাচ্চু, আয়ুব আয়ুব বাচ্চু। বাচ্চু অনেক জিঙ্গেল গেছে। আর তখন আসলে তিনজন মানুষ সুর করতেন। একটা হচ্ছে আয়ুব বাচ্চু, ফুয়াদ নাসের বাবু, হুম, মাইলসের যিনি, মাইলস না হ্যাঁ, সরি, feedback. ফিডব্যাকের। আর ওদিকে হচ্ছে উম, রিপন খান। এরাও খুব ভালোবেসে কাজটা করতেন। মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে তিনজন মানুষ তিন ধরনের কাজ করছে। এটা কি এত মানে এই একটা বিজ্ঞাপন বানাতে ওই সময় ধরেন এই কামান এভরিবডি স্মাইল, এই বিজ্ঞাপনটা বানাতে কত সময় লেগেছিল আপনার, মানে আপনার ডিউরেশনটা কতদিন ছিল, বা শুটিং ছিল প্রস্তুতি, 4 দিন শুটিং recruit? হয়েছিল। 4 দিন শুটিং ছিল, কিন্তু প্রস্তুতির জন্য অন্তত 1.5 থেকে 2 মাস লেগেছিল, মানে সব কিছু অর্গানাইজ করার জন্য। হ্যাঁ, শুটিংটা ছিল 4 দিনের। আর একটা চ্যালেঞ্জ ছিল তখন তো আসলে মডেল পাওয়া যেত না। এই যে বিজ্ঞাপনটার কথা বলছেন তাতে যারা অভিনয় করেছেন এরা কেউ মডেল নন, সব অনুরোধ করে আনা। যে মানে এমন এমন মানুষ যারা কোনোদিন বিজ্ঞাপনে আসবে না। যে এত সুন্দর সিনক্রোনাইজেশন, বা মনে হচ্ছে যেন তারা মানে এই ছোট বাচ্চাগুলোও যেন মানে হ্যাঁ, তৈরি। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে পরিবার থেকে, কোনো না কোনো পরিবার থেকে খুবই অনুরোধ করে আনা হয়েছে। এবং বছর হয়তো জীবনে ওই একটাই বিজ্ঞাপন করেছেন, 2-1জন হয়তো আলাদা করেছেন পরে, কিন্তু ওইখানে অধিকাংশই হচ্ছে জীবনে একটা বিজ্ঞাপন করেছে, ওইটাই। এরকম তো ওই সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা চলছিল ওখানে দেখলাম যে উনি কোথায় এখন, যে ওই এরকম ইয়ে। আফজাল ভাই, এই মডেলের কথা আসছিল, আপনার হাত ধরে অনেক মডেল তারকার আবির্ভাব বাংলাদেশের বিনোদন জগতে, আদিল হোসেন, নোবেল ভাই, সাদিয়া ইসলাম মৌ, তানভিন সুইটি সহ আরো, মানে এরকম নাম, এই কয়টা নাম আমার মনে আসলো দেখে আমি বলতেছি আর কি। এখানে ইয়ে ছিল, তানিয়া আপা, তানিয়া ছিল, এমনকি জয়া আহসান, উম, সবাই মানে মোটামুটি তখন যারা কাজ করেছে সবাই। আমি খেয়াল করেছি যে হয়তো 90% যারা তখন কাজ করেছে তারা এই ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছে। 90%, দু একটা আর কিছু। 90s এর শুরুর দিকে দেখলাম একটা আমাদের মনে আছে যে হঠাৎ করে অনেক তরুণ মুখ, মানে এই মডেল এই বিভিন্ন ধরনের তারা জনপ্রিয়তা অর্জন করলেন। পরবর্তীতে আমরা জানলাম যে এগুলা ওনারা আপনার হাত, ভাবির একটা অবদান আছে, আমরা জানি যে উনি কোরিওগ্রাফি করতেন, বা তা আপনার বিজ্ঞাপন তৈরি বা এই জগতে ওনার তো একটা বড় মানে হেল্প আপনি পেয়েছেন। সবচাইতে বড় হেল্প হচ্ছে যে বিজ্ঞাপন তখন কিন্তু এমন একটা অবস্থা ছিল, আমার রাত দিনের ঠিক ছিল না, মানে আমাদের হানিমুন হয়নি। আমি তখন যদি খুব টেকনিক্যাল কাজ করতে হলে দেশের বাইরে যেতে হতো, মানে পরবর্তী পর্যায়ের কথা বলছি, মানে প্রথম দিকের কথা না, একটু পরের পর্যায়ে বলছি। দেশের বাইরে যেতে হতো, এখানে কিছুই হতো না। তো আমাদের হানিমুন হয়নি, বিয়ে হয়েছে, ঠিক করে নিলাম যে ওই দেশের বাইরে যাব, তখন এই কাজের জন্য বাইরে যাওয়া হবে, তখন হানিমুনটাও হবে। কিন্তু কাজেই ছিলাম, মানে কাজ এমনই আষ্টে পৃষ্ঠে জড়ানো ছিল যে নিজেরা কোনোদিন বের হয়ে ঘুরতেও পারিনি। তাই আমি বলছি যে সবচেয়ে বড় ভূমিকা হলো যে এইগুলোকে সে জীবনের খুব বড় গলদ বলে ধরে নেয়নি, মানে আমার কাজে যে অনুপ্রেরণা দেয়া সেটা দিত সে। আর যেমন হেল্প করতো কিছু কিছু বিষয়ে, এক হচ্ছে যে মডেলদের গ্রুমিং করা, যেটা ও একসময় যেহেতু কোরিওগ্রাফ করতো, তো সুতরাং এই যে যেসব মডেলদের কথা বললেন এদের গ্রুমিংটা মানে প্রথম থেকে ওই করে দিয়েছে।
ইংরেজি জিঙ্গেল হলে সেটা লিখেছে ও, আর এমনি শুটিংয়ে যখন সময় পেতো তখন হয়তো উপস্থিত থাকতো। এই মানে আমি বলছি যে আমি কাজগুলো মানে এমন না যে ও আমার কখনো কোনো বিষয় নিয়ে জীবন থেকে বিচ্ছিন্ন থাকেনি, কোনো না কোনোভাবে যুক্ত থেকেছে। আসলে বিটিভিতে বা টেলিভিশন জগতে আপনি বেশিরভাগ সময় রোমান্টিক নায়কের ভূমিকা অভিনয় করেছেন। তা আপনার ক্যারিয়ার এখন একটা আমরা দেখছি যে একটা দ্বিতীয় ধাপ, মানে দ্বিতীয় পর্যায়ে আর কি। এখানে আপনি নিজেকে অনেকটা ভাঙছেন। মানে আমি ইনফ্যাক্ট কারাগারে আপনাকে যখন দেখি আমি প্রথমে চিনতে পারিনি, টু টেল ইউ দ্য ট্রুথ। তো এটা নিয়ে কি কোনো আপনার কোনো আছে যে আপনি যখন টেলিভিশনে অভিনয় করেছেন এক ধরনের একটু টাইপড ছিল আপনার অভিনয়, মানে বিভিন্ন অনেক ধরনের ক্যারেক্টার আপনি করেননি, বা নিজেকে ভাঙার মতো এরকম কোনো ক্যারেক্টার সেটা এখন যেটা পারতেছেন আর কি করতে, হ্যাঁ, এটা নিয়ে কি কোনো একটু কি আফসোস বা আক্ষেপ আছে? টেলিভিশনে যখন অভিনয় করি তখন বয়স তো অনেক তরুণ, এবং মনে তো হতেই পারে যে আমি এই ধরনের একটা চরিত্র করতে চাই, ওই ধরনের একটা চরিত্র করতে চাই। সে ধরনের সুযোগ পাওয়াটা খুব সহজ ছিল না। তার মানে যারা বানাতেন নাটক, প্রডিউসার যারা ছিলেন, তারা আমাকে একটা নির্দিষ্ট ধরনের চরিত্রে মনে করতেন যে ওকেই কাস্ট করতে হবে, রোমান্টিক নাটক, আদর্শবাদী চরিত্র। কখনো ভাবেননি কেউ যে আমি একটা খারাপ মন্দ লোকের চরিত্র অভিনয় করতে পারবো, এটা তারা বিবেচনা কখনো করেননি। কিন্তু আমার মনের ইচ্ছা ছিল যে অভিনেতা হিসেবে, হ্যাঁ, অভিনেতা হিসেবে নানান ধরনের চরিত্র করতে চাওয়া উচিত অভিনেতা হিসেবে। তার মানে আমি বলছি না যে আমাকে যেসব চরিত্রে অভিনয় করানো হতো তাতে আমি অখুশি ছিলাম, তা না। মানুষ তো নিজেকে আবিষ্কার করতেই চায় নানাভাবে। তো যখন সেরকম করতে দেখছিলাম না, তখন কিন্তু আমি নিজে নাটকও লিখেছি। মানে লিখেছি এই কারণে যে আমি একটা আলাদা রকমের চরিত্র করতে চাই। যেমন একটা নাটকের নাম আমি উল্লেখ করতে পারি, নাটকটা খুব পপুলার হয়েছিল তখন। নাটকটার নাম কুসুম ও কীট, যেখানে আমি একটা ড্রাগ অ্যাডিক্ট ছেলের ক্যারেক্টার করেছিলাম, এবং সেটা ওই অভিনয়ে একটা বৈচিত্র্য আনবার জন্য একটা চরিত্র আমি তৈরি করেছিলাম। কিন্তু মানুষেরও এক ধরনের বোধ কাজ করে, সেটার বিরুদ্ধে যাওয়া খুব মুশকিল। মানে এই নাটকটা খুবই জনপ্রিয় হয়েছিল। আমি একটু আগে বলেছি যে মানুষ প্রতিক্রিয়া জানাতো, মানে চিঠি লিখতো, প্রচুর মানুষ চিঠি লিখতো। তো টেলিভিশনের প্রডিউসারদেরকে বলা হয়েছিল যে ওকে যেন কোনো খারাপ চরিত্র অভিনয় করতে দেওয়া হয়। তো মূলত আমি দুটো নাটক লিখেছিলাম নিজের বিচিত্র ধরনের চরিত্র অভিনয় করবো বলে। একটা নাম ছিল হচ্ছে চোর কাটা, একটা রোমান্টিক নাটক ছিল কিন্তু একটু অন্য ধরনের ছিল। আর একটা ছিল এই কুসুম কীট। আরও একটা ছিল, হচ্ছে একটা জেল থেকে বের হওয়া একটা কয়েদি। নাটকটার নাম ছিল নীল চিৎকার। তো এগুলো আমি করেছিলামই হচ্ছে আলাদা চরিত্র অভিনয় করবার জন্যে। আর আমার খুব একটা আফসোস হতো না, কারণ টেলিভিশনে ওই ধরনের চরিত্র করতাম, মঞ্চে আমি কিন্তু একেবারেই উল্টো রকমের চরিত্র করতাম। আমি সেটা অভিনয় যেটা মুনতাসির ফ্যান্টাসির হালাকু খাঁ বা শকুন্তলার অর্ক, বা মানে যে ক্যারেক্টারগুলো করেছি, বা কেরামত মঙ্গলের চশমা ডাকাত, তো এই মানে ওইখানে কিন্তু উল্টো ধরনের চরিত্র করতাম। তো সেটা একদিক দিয়ে পুষিয়ে যেত, যেটা মনের ইচ্ছা যেটা আছে সেটা মঞ্চে করতে পারতাম। আর অনেক বছর পর মোস্তফা সরোয়ার ফারুকী লেডিস এন্ড জেন্টলম্যান নামে একটা তৈরি করলো ওটিটিতে। সেটাতে মানে বলতে গেলে ওইটাতেই অভিনয় করে আমার মনে হয়েছিল যে এই ধরনের চরিত্র আমি কিছু করবো। ওখানে এমনই একটা লোকের চরিত্র অভিনয় করেছিলাম যে দেখায় তাকে ভালো, কিন্তু লোকটা ভালো নয়। সেটা অভিনয় করাও কঠিন ছিল, কারণ খারাপ লোকের চরিত্রে খারাপভাবে অভিনয় করা কিন্তু সুবিধাই, যে লোকজন জানছে তো আমি খারাপের মতো অভিনয় করি।
কিন্তু আমাকে অভিনয় করতে হবে, দেখাতে হবে আমি খুব ভালো মানুষ, কিন্তু আমি আসলে খারাপ। এটা একটু কঠিন। তো সেটা করেছিলাম। ওটা করবার পরে যে কারাগারের অভিনয়ের কথা বলা হয়, এই চরিত্রটা দেওয়া হয়, এগুলো আমি বলা যায় যে ওটা দীর্ঘকাল অভিনয় বিরতি দিয়ে আবার কিছু কাজ এটা করতে পেরেছি বলে নতুন করে আবিষ্কার করছেন নিজেকে, যে না মানে বিষয়টা আমি এইভাবে দেখি যে আমরা তো একটা প্রজন্ম, পরবর্তী প্রজন্মের এরা এমনকি অমিতাভ রেজা পরে একটা করলো বোধ নামে একটা সিরিজ। তো এরা যে নতুন প্রজন্মের নির্মাতা, তারা এসে আমাদের কালের অভিনয় শিল্পীকে নিয়ে নতুনভাবে ভাবা, সেটা আনন্দদায়কও একটা। আর আমি ব্যক্তিগতভাবে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে আমরা তো একটা অভিজ্ঞতা নিয়ে বড় হয়েছি, পরবর্তী প্রজন্ম তো দাঁড়িয়ে গেছে। এই যে কারোর সঙ্গে কাজ করা মানে তাকে দেখা, তার কাজের ধরন দেখা, ভাবনার সঙ্গে পরিচিত হওয়া, সেটাও কিন্তু আনন্দদায়ক অভিজ্ঞতা। আফজাল ভাই, আপনাকে বোধহয় একটু আপনার অবশ্যই মনে আছে, এটা আমার জানার অনেক ইচ্ছা ছোটবেলা থেকে বা অনেক আগে থেকে, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারে ভাবার যে ব্যাপারটা, হুমায়ুন আহমেদ বোধহয় আপনাকে ভিন্ন ধরনের ক্যারেক্টারে ভেবেছিলেন, বহুব্রীহির ডাক্তার। এটা কি এই অনেকেই বলে যে এটা আপনার ওয়ান অফ দ্য বেস্ট অভিনয়, মানে আপনি কমেডি চরিত্রে অভিনয় করছেন, আপনার বিভিন্ন মানে কাণ্ডকীর্তিতে মানুষ হাসছে, তার আগ পর্যন্ত খুব কম, আমি যতটুকু মানে আমার জানি বা মনে আছে। এবং এই কথাটাও আছে যে আপনার চরিত্রটা নাকি আলটিমেটলি পছন্দ হয় না ওই সময়, আপনি নাটকটা কন্টিনিউ করেননি। এটা কি সত্যি? না, বিষয়টা তা না আসলে। হুমায়ুন আহমেদ কিন্তু লিখেছিলেন এই একটা ওনার এলেবেলে নামে একটি লেখায় বহুব্রীহি ব্যাপারে এই কথাটা লিখেছেন যে আফজাল আমার নাটক থেকে চলে গেছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কখনোই আমরা ওইভাবে শুনি নাই আর কি। না, আমি দেই নাই, আমি এটা নিয়ে কথা বলতে চাইনি বলে আসলে হয়তো মানুষ ওইটুকুই জানে যে আমি চলে গিয়েছিলাম, হুইচ ইজ ট্রু যে চলে গিয়েছিলাম আমি। আসলে বিষয়টা হলো এই যে আমি যদি আমার অভিনয়কালের কেউ ওই সময়টা যদি কেউ খেয়াল করে থাকে, তাহলে দেখবে সবাই যে আমি কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করি নাই। এটা আমি আসতাম একটু পরে। এটা আমি অভিনয় করতে পছন্দ করতাম না ধারাবাহিক নাটকে। আমার কাছে মনে হয় যে একটা আলাদা নাটকে অভিনয় করার আলাদা একটা উত্তেজনা আছে, কিন্তু ধারাবাহিক নাটকের সমস্যাটা কি, একটা চরিত্রে আপনি অভিনয় করছেন, মানে এটা অনেকটা প্রতিদিন সকালে উঠে টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করার মতো। তো আমার ভিতরে মনে হয়নি যেটা খুব উত্তেজনা সৃষ্টিকারী কোনো ইয়ে হতে পারে। হয়তো আমার উত্তরটা একটু লম্বা হবে, কিন্তু বলতে হবে এই কারণে যে এগুলো সময়ের গল্প। তো এই সময় শ্রদ্ধেয় আব্দুল্লাহ মামুন, যিনি আমাকে নাটকে এনেছিলেন, উনি আমাকে একদিন ডেকে বলছে, তোমাকে না সিরিজ নাটকে অভিনয় করতে হবে। আমি না, আমি করবো না। তুমি কেন করবে না? আমি করবো না মানে আমি এই যে কথাটা এখন বললাম যে আমার মনে হয় যে একই চরিত্রে অভিনয় করছি এরকম। তো বলছি তা যদি না হয়, মানে গল্পটা যদি এরকম ভাবা হয় যে মানে ওই তুমি যে বোর্ডরুমের কথা বলছো ওটা আসবে না, মানে আলাদা 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 একটা মজা থাকবে এরকম কিছু। তাই বললো কীরকম কি একটু বলতে পারবেন? এখন বলি, সেই সময়টা তো আমরা আসলে সব একসঙ্গে থাকি, মানে সমস্ত আলাপই হচ্ছে আমাদের নাটক নিয়ে, যে যেখানে আছি। আর বড় ছোট কিন্তু ছিল না, যে মামুন ভাই কিন্তু ভাবতেন না যে আমি অনেক জুনিয়র, মানে আমাদের সবার সঙ্গে টেলিভিশনের আতিকুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, সৈয়দ সিদ্দিক হোসেন, বরকতুল্লাহ, বা মানে জিয়া আনসারি, যারাই তখন নওয়াজেশ, আলী খান, মানে প্রত্যেকেই অ্যাকচুয়ালি মানে আমাদের একটা পরিবারের মতো ছিল সম্পর্ক পরস্পরের সঙ্গে কাজ বিষয়ে। তুমি আমাকে বলেন যে হ্যাঁ দরকার হয় সেরকম একটা নাটক লিখবো, লেখা হবে। তারপর আমি বললাম আমি ভাবি। আপনি তখনও জানেন না কে লিখছেন নাটকটা? না, মানে তখনও ঠিক হয়নি। উনি বলছেন সিরিজ করতে হবে একটা, তখন তো আসলে একটা লম্বা সময় ধরে পরিকল্পনা করা হতো। তো ওখান থেকে বেরিয়ে আমি আমরা বন্ধু তো, মিলন, আমি ইমদাদুল হক মিলন, আমি তো মিলনের সঙ্গে দেখা, মিলনকে বলছে যে মামুন ভাই এরকম একটা প্রস্তাব দিয়েছে, তো আলাদা কোনো একটা গল্প ভাবা যায় কিনা। তো মিলন বলছে চল ভাবি।
তো ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় আসলে আমাদের একটা বন্ধু কথা। এই বন্ধুটি অনেক পড়াশোনায় ভালো, অনেক স্মার্ট, এবং ওর একটা গুণ, আমরা ঠাট্টা করতাম কিন্তু সেটা গুণ তার, সেটা হচ্ছে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে গুরুত্বপূর্ণ বানাতে পারতো। মানে অ্যাটেনশনটা নিয়ে নিতে হয়তো পারতো। মানে সে জানতো হয়তো একটা জায়গায় এই যে মাছ নিয়ে কথা হচ্ছে, মাছ মানে হচ্ছে যে পোষা মাছ নিয়ে কথা হচ্ছে, ও হয়তো পোষা মাছ নিয়ে কিছু কথা জানে, ওই কথাটা ধর বললো, তারপর ন্যাচারালি তার প্রতি মনোযোগটা যাচ্ছে। কিন্তু আরেকটা জায়গায় গিয়ে সে হয়তো মাদুলি নিয়ে, টুকটাক তাবিজ কলা এগুলো নিয়ে কথা হচ্ছে, ওগুলো নিয়ে জানে ও। আমি বললাম যে একে যদি কেন্দ্র করে গল্প লেখা যায়, এক একটা গল্প খুব ইন্ডিভিজুয়াল হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস হয়, বিভিন্ন চরিত্র হয়। মিলন বলল খুব সুন্দর আইডিয়া, চল এটা নাটক লিখি। মামলার কাছে আমরা গেলাম, নায়ক বলে একটা সিরিজ আমরা শুরু করলাম, নায়ক, এবং সেটার ধরন হবে এক একটা গল্প, সে এক একটা জায়গায় যাবে এবং তার মতো করে গল্পটা সে নিয়ন্ত্রণ করবে। সেটা প্রথম পর্ব গেল, দ্বিতীয় পর্ব গেল, নাটকটার প্রতি খুব মনোযোগ পড়লো মানুষের, কিন্তু একটা সমস্যার কারণে নাটকটা বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, বলা হলো অতিরিক্ত উত্তেজনা সৃষ্টির কারণে, মানে ওখানে মারপিটের বিষয়টি ছিল, কিছু আধুনিকতা কিছু কিছু ছিল, মানে সেই সময়ের জন্য খুব আধুনিক বিষয় ছিল। ওই বন্ধ হওয়ার পরে বেশ কিছুদিন পর এই প্রস্তাবটা আসলো, বহুব্রীহির। যথারীতি আমি একই কথা বলেছিলাম যে আমি তো আসলে সিরিজ নাটক করতে চাই না। কেন করতে চাই না আমি সেটাও বললাম। তখন নজর ভাই ও হুমায়ুন আহমেদ আমাকে ব্যাখ্যা করলেন যে একটা চরিত্র, যে চরিত্রটা খুব স্বাভাবিক, কিন্তু প্রেমে পড়লে সে অস্বাভাবিক আচরণ করে। আমার কাছে বিষয়টা খুবই মধুর লাগলো, খুবই মানে ইন্টারেস্টিং লাগলো যে এটা তো একটা ক্যারেক্টার। তো বলছে কি যে আবার সে যখন প্রেমে পড়ে যাবে, যখন সব ঠিকঠাক হয়ে যাবে, তখন সে আবার ব্যাক করবে তার নিজের মতো। তো এটা অভিনেতার জন্য খুব চমৎকার ক্যারেক্টার, তাই না? ভিন্ন রকমের সত্তা। এবং আরেকটা আমি দিলাম যে আমি কিন্তু 13 পর্বের বেশি করব না, কারণ একটা সিরিজে কমিটমেন্ট থাকলে কিন্তু আপনি বাধা থাকেন যে অনেক কিছু থেকে, অনেক কিছুর হিসাবের মধ্যে ওই সিরিজটা ঢুকতে হয় আপনার কার্যক্রমের মধ্যে। তো আমি আগে বলে নিয়েছিলাম যে আমি 13টা পর্বের বেশি করব না। নাটকটা শুরু হলো, নাটকটা জনপ্রিয় হলো, চরিত্রটা মানুষ পছন্দ করা শুরু করলো, কিন্তু খেয়াল করি যে ওর পাগলামি বাড়ছে, মানে বোকা আরো বোকা হচ্ছে। তো সেটা আমার ভালো লাগছিল না। এক, দুই হচ্ছে যে বেশি জনপ্রিয়তার কারণে ওটা 26 পর্ব হয়ে গেল। তো 26 পর্ব যখন হয়ে গেল, আমার তো পূর্ব থেকে বলাই ছিল যে আমি 13 পর্ব বেশি করব না। আমি তখন বলি যে আমি করব না, কিন্তু আমি নাটক থেকে সরে পড়বো না, যে নাটকটার কোনো ক্ষতি আমি করতে চাই না। আমাকে গুটিয়ে ফেলার জন্য যে কয়টা পর্ব লাগে আমি সে কটা পর্ব করবো, এবং ওইভাবেই আমি নাটকটার ক্ষতিও করতে চাইনি। যে কয়টা পর্ব পর্যন্ত আমাকে লেগেছে, আপনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া, হ্যাঁ আমি করে নিয়ে পড়াশোনা করতে বিদেশ চলে যাচ্ছে। কিন্তু ওইখানে কি আপনার ক্যারেক্টারের বাইরে যেতে হয়েছিল? তো মানে আপনি কি মানে মানে অবশ্যই এটা অভিনেতার আপনার অসাধারণ ক্ষমতা। অভিনেতার এই জন্য যে মিষ্টি পড়ে যাচ্ছে ধরেন ইয়ের মধ্যে, চায়ের কাপে বা পানির গ্লাসে, এই ধরনের সিচুয়েশনগুলা, মানে আপনি তো ধরেন নিশ্চয়ই এগুলো একটু অন্য টাইপের না, আপনার ক্যারেক্টার থেকে অনেক বেশি বের হতে হয়েছিল আর কি। হ্যাঁ, অভিনেতার জন্য চ্যালেঞ্জিং এটা। আর অভিনেতার তো আসলে অভিনেতার যে অভিনয় ভালো লাগে, অভিনয় কেন ভালো লাগে? এইসব কারণে ভালো লাগে যে নিজেকে সে আবিষ্কার করতে পারে। সে নিজে কোনটা ভালো করতে পারলেও বুঝতে পারে, আবার যদি তার ব্যর্থতাও থাকে সেটাও বুঝতে পারে। তো একটা চ্যালেঞ্জিং চরিত্র এলে অভিনেতা আরও বেশি উত্তেজিত বোধ করে, আনন্দ বোধ করে, এবং করে ভালো লাগে তার। আপনার বন্ধু সহ অভিনেতা হুমায়ুন ফরিদি কিন্তু অনেক বেশি ভার্সেটাইল ক্যারেক্টারে, ইভেন বিটিভিতেই সালেক তালুকদার, রমজান, সেই তুলনায় এটা কি আপনার কোনো আক্ষেপ আছে যে ফরিদি? না, আমি আক্ষেপ থাকার কথা না, কারণ বা এরকম কোনো চরিত্র কি আছে যেটা মনে হতো যে আমি করতে পারলে ভালো লাগতো?
আচ্ছা শোনেন, সেটা কিন্তু আমি যদি বলি যে না এটা আমার মনে হয় না, এটা ভুল বলবো। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে একজন অভিনেতার তো আসলে নিজেকে আবিষ্কার করার ইচ্ছা আগ্রহ উভয়ই থাকে, কিন্তু পাশাপাশি এটাও তো বিবেচনা করা উচিত যে একটা বিশাল জনগোষ্ঠী এবং একটা নির্মাতা গোষ্ঠী মনে করছেন যে আমি ওকে এইভাবে চিন্তা করি, তার মানে একটা রেসপেক্ট আপনি আলাদাভাবে পাচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে যে আমি এতকাল ধরে অভিনয় করে একটা বিষয় লক্ষ্য করেছি যে অনেকের ধারণা যে এই 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 মানে যে ধরনের চরিত্রগুলো অভিনয় করে করে এসেছি, মানে একটু রোমান্টিক ধরনের, একটু আদর্শবাদী ক্যারেক্টার, এগুলো সহজ সহজ কিন্তু না। যখন কোনো মানুষকে আসলে বলা হয় যে রোমান্টিক অ্যাক্টর, তো কাউকে আলাদা করে কেন বলা হয়? রোমান্সটা কি এরকম যে সব মানুষই আসলে করতে পারে? অভিনেতা সব রকম ক্যারেক্টার করতে পারার একটা দিক থাকে, কিন্তু আবার এটাও তো ঠিক যে মানুষ আপনাকে যেভাবে দেখতে চাইছে সেটা একটা স্থান আপনি তৈরি করেছেন সেভাবে, তো সেটাও এক ধরনের সম্মানের। কিন্তু তার মানে তো এই না যে ফরিদি অসাধারণ চরিত্র করছে, আমার মনে হবে এই চরিত্রগুলো যদি আমি করতে পারতাম। বরং সেটা দেখার একটা আনন্দ আছে যে ও কীভাবে করে, এই বিষয়গুলোকে কীভাবে আলাদা করে। আর আমরা তো আমাদের কালে কেউ কারো প্রতিযোগী ছিলাম না, আমরা পরস্পরকে রেসপেক্ট করতাম। আমাদের কালে কিন্তু কেউ বলতে পারবে না যে কারোর সঙ্গে কারো সম্পর্ক ছিল না, আমাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু সম্পর্ক খুবই ভালো, এবং মানে অলমোস্ট ব্যক্তি বন্ধুর মতো। হ্যাঁ, মানে একটা দলে ধরা যাক যে আমরা একটা দলে যে 5-6 জন ছিলাম যারা টেলিভিশনে নিয়মিত অভিনয় করতো, তাদের আলাদা একটা পরিচিতি ছিল, এবং সেই দলের মধ্যে আমাদের কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই। অনেকে তো হয় কি মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, দল ছেড়ে দেয়, এরকম তো আমাদের কখনো হয়নি। আমরা যদি কোনো বিষয় বলতে হয় মুখোমুখি বলেছি, সরাসরি বলেছি, তুই তো করি করে বলেছি, ওখানে শেষ। কেউ বহন করে নিয়ে যায়নি ঘরে। আফজাল ভাই, আসলে আপনার মানে আপনার জীবনটা বা ক্যানভাসটা তো বড় যে আলোচনা করতে গেলে অনেক মানে সারাদিন লাগবে, আসলে সারাদিন। এটা আসলে একটু র্যাপ আপ করি। মানে আরও অনেক কিছু জানার ছিল আপনার কাছে। একটা জিনিস আফজাল ভাই, আপনাকে আমরা অলওয়েজ রাজনীতি সচেতন দেখেছি আর কি। মানে আপনি রাজনীতি সচেতন, কিন্তু আপনি কখনো কোনো পক্ষে বা এটা মেনটেন করেছেন। আপনি কখনোই পলিটিক্যালি, আমি কারেক্ট বলবো না, আপনি কখনো পক্ষ অবলম্বন করেননি। গত কয়েক বছর আমরা দেখলাম যে শিল্পীদের পলিটিক্সে জড়ানোর একটা প্রবণতা, এবং দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে আমাদের অনেক জনপ্রিয়, আমাদের খুব প্রিয় কয়েকজন অভিনেতা মানে অলমোস্ট তারা এখন অদৃশ্য, মানে তারা আড়ালে চলে গেছেন। আমি সুবর্ণ আপার কথা বলবো, অনেকে আছে, দুর্ভাগ্য আমাদের। এই জিনিসটাকে আপনি কিভাবে, শিল্পীর রাজনৈতিক সত্তা, এটা অবশ্যই আপনার রাজনৈতিক সচেতনতা তো থাকতে হবে, কিন্তু রাজনীতিতে জড়ানো কি উচিত কিনা শিল্পীর, বা কোনো দলীয় রাজনীতিতে জড়ানোর কোনো ব্যাপার, এটা আপনি আপনার আমি আমার জন্য যেটা আমি বলতে পারি যে আমি নিজে মনে করেছি যে জড়ানো উচিত নয়, খুব জরুরি নয়, কারণ আমার মাধ্যম আছে। আমার যদি সামাজিক দায়িত্ব থাকে সেটা আমার কাজের মধ্য দিয়ে প্রকাশ করাই ভালো। আমার মুখে বলতে হবে এটা খুব জরুরি না। আবার কেউ যদি বিবেচনা করেন যে আমি রাজনীতি করব, সেটাও আমি দোষের বিবেচনা করি না। ধরেন নূর ভাই, আসাদুজ্জামান নূর বহুকাল ধরে পলিটিক্স করেন, তো সুতরাং ধারাবাহিকভাবে তিনি তো পলিটিক্স করেই এসছেন। সুপর্ণা পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন, সে তো হওয়ার আগ্রহে হয় নাই, বা তাকে আমরা তো ভালো করে জানি, আমরা তো কাছের, মানে সেটা তাকে যদি একটা দেশের সরকার মনে করে যে তাকে এরকম একটি জায়গায় বসানো যেতে পারে, সেটা উভয় দিক দিয়ে ভালো, এই অর্থে যে একজন সরকার শিল্পীকে মনে করছেন যে সে মূল্যবান। আর শিল্পী যদি মনে করেন যে আমি যদি জয়েন করি তাহলে আমি কিছু ভূমিকা রাখতে পারবো, দুই পক্ষের তো কোনো দোষ দেখি না আমি, যতক্ষণ পর্যন্ত আমি দেখছি যে অন্যায় করেছেন কোনো,
শিল্পীদের অন্যায় খুব একটা দেখাতে পারবেন না। তবে শিল্পীদের নিয়ে অনেক বেশি কথা হয় এই কারণে যে শিল্পীরা হচ্ছে সবার মানে কমন আলোচনার বিষয়। আপনি দেখেন দেশে পরিবর্তন আসলো, কিন্তু সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে কিন্তু শিল্পীরা। এটার কারণ হচ্ছে যে এদের নিয়ে কথা হয়েছে, কিন্তু গণমাধ্যম মানে 365 দিন যে ভূমিকা রেখেছে, আমরা কি ওইভাবে কথা বলতে দেখেছি মানুষের? ব্যাংক যে ভূমিকাগুলো রেখেছে, মানে আমরা কি দেখেছি সেটা খুব মানে মানুষ রুষ্ট হতে দেখেছি? মানে আমি আলাদা করে দুটো কথা বললাম তার মানেই না যে কারোর প্রতি আমার রোষ প্রকাশ করছি। আমি বলছি যে সমগ্র বাংলাদেশ যখন একটা রাষ্ট্রে একটা সরকার অনেক দিন ধরে ক্ষমতায় থাকে, সেই সরকারের কিন্তু বহুবিধ হাত থাকে। মানে সেই হাত থেকে বাঁচবার উপায় আপনার খুব একটা থাকে না। আর বিশেষ করে শিল্পীদের, আপনি প্রশ্নটা করেছেন, আমি একটু ব্যাখ্যা করি। বিশেষ করে শিল্পীদের বেলায় একটা কিন্তু মানে মারাত্মক সমস্যা হচ্ছে কি, আপনি হিসাব করে দেখবেন যে সবচাইতে বেশি নিরাপত্তাহীন হচ্ছে এই দেশের শিল্পীরা। আপনার লেখাপড়া নাই, আপনি কোনো কাজ পাচ্ছেন না, আপনি কিন্তু রাস্তায় নেমে যেতে পারেন একটা রিক্সা নিয়ে, আপনি কিন্তু ভিক্ষার থালাতে দাঁড়িয়েও যেতে পারেন। মানে সবার জন্য ওপেন থাকে বিষয়গুলো। যে শিল্পী যে গান গায় সে কিন্তু গানটা গাইতে চায়, যে অভিনয় করে সে অভিনয়টাই করতে চায়। আর আমাদের দেশে যত 54 বছর হয়ে গেল সৃজনশীল মানুষদের নিরাপত্তা যে হীনতা, সেটা কিন্তু কেউই আলাদাভাবে দিতে পারেনি। ধরা যাক গিয়ে আমি নিরাপত্তাহীনতা বলতে কি বোঝাতে চাইছি। ধরুন আমাদের কালে টেলিভিশনের বিশেষ মানুষের প্রিয় হয়ে ওঠার কোনো দরকার ছিল না। আমি যেটা আগে বলে আসতেছি যে প্রযোজক বিবেচনা করতেন অমুক শিল্পীকে দরকার, অমুক শিল্পীকে নিয়ে এসে অভিনয় করাচ্ছেন। কিন্তু পরবর্তীকালে এরকম কি হয়নি যে গোষ্ঠীবদ্ধতা, এটা হয়নি? এটা তো হয়েছে দেশে, বিবিধ কারণে হয়েছে। এটা হয়ে যে ক্ষতিগুলো হয়েছে সেটা হচ্ছে যে ধরা যাক কিছু শিল্পী কাজ পাচ্ছে, কিছু শিল্পী কাজ পাচ্ছে না। বাইরেও যখন নাটক তৈরি হওয়া শুরু হলো, কিছু শিল্পী কাজ পাচ্ছে, কিছু শিল্পী কাজ পাচ্ছে না। কিন্তু যে পাচ্ছে না সে মনে করছে যে আমার যদি একটা রাজনৈতিক পরিচয় থাকে তাহলে তো আমি অনেক বেশি গুরুত্ব পাই, এবং বাস্তবে হচ্ছে পায়ও। আপনি কিন্তু শিল্পীকে শিল্পী হিসেবে যতটা মর্যাদা না দেন, আপনার যদি এখনকার সরকারের সঙ্গে শিল্পী হিসেবে আপনার যদি ভালো সম্পর্ক একজন শিল্পী গড়ে তুলতে পারে, তার কিন্তু হঠাৎ করে একটা সামাজিক মর্যাদা বেড়ে যায়। তার মানে নিরাপত্তাহীনতা, আমি এটাই বলছি, নিরাপত্তাহীনতা থেকেই আসলে ও যদি কাজটা করতে পারতো ওর কিন্তু অন্যদিকে মন যেত না। যারা কিছুটা যুক্ত হয়েছে, যারা রাজনীতি আগে থেকেই করে, তারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে আমি দোষী মনে করি না। সে তো রাজনীতি করে, তার কাজ হচ্ছে রাজনীতির। সে তো ঠিক করে আসেনি যে কোন দল করলে ভালো, কোন দল করে খারাপ। তাহলে তো বাংলাদেশে এই 54 বছরের ক্রাইসিস থাকতো না। মানুষ তো ভুল করে, মানুষের রাজনীতিরও ভুল হয়, তাই না? কিন্তু তার মানে তো হুট করে না এই রাজনীতি খারাপ বলে আরেকটা সঙ্গে সঙ্গে আরেক দিকে তো কেউ চলে যায় না, সুবিধা না পেলে চলে যায়। সেটা কিন্তু আমরা আবার অ্যাপ্রিসিয়েট করি যে এখানে সুবিধা পায় নাই, ওখানে সুবিধায় গেছে, ওই লোকটা কিন্তু আবার সম্মানিত হয়। তো যাকে বলা দীর্ঘ হয়ে যাচ্ছে, বিষয়টা হলো এই যে শিল্পীর নিরাপত্তাহীনতা আছে। শিল্পীর মর্যাদার বিষয়ে আমরা কেউ ভাবিনি, কিন্তু অমর্যাদা করার জন্য অনেকে একসাথে হতে পারি, সেটা আমরা দেখেছি। আক্রমণ করার জন্য, আমরা অপমান করার জন্য একসাথে হই, কিন্তু তার পেছনের বেদনা এবং তার যে মানে পাশে দাঁড়ানোর মানুষ, সমাজ বা রাষ্ট্র, কেউ যে তার পাশে দাঁড়ায় না, সেটা কখনোই আমরা অনুভব করি না। শিল্পী কিন্তু একা, আসলে তাকে একা জীবন কাটাতে হয়। ধন্যবাদ আফজাল ভাই। আমরা এতক্ষণ শিল্পী আফজাল হোসেন, বাংলাদেশের কিংবদন্তি আফজাল হোসেনের জীবনের নানা দিক সম্পর্কে জানলাম, নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তার আলোচনা শুনে আমরা সমৃদ্ধ হলাম। আফজাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ চর্চায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। তা আমরা অনেক কিছু শুনলাম, জানলাম, আলোকিত হলাম। দর্শক, আজ এই পর্যন্তই। আশা করছি আফজাল হোসেনের
সঙ্গে চর্চার এই আড্ডা, চর্চায় আফজাল হোসেনের আড্ডা আপনারা সবাই উপভোগ করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।